তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 7 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভূগোলের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। ফাইনাল পরীক্ষায় ভূগোলের নাম্বার থাকবে 70, সময় থাকবে 2.5 ঘন্টা অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট। এবার চলো প্রশ্ন পর্ব শুরু করি। এই সেটের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাই মন দিয়ে দেখবে। 1 নম্বর, নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ এখানে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। এর 1 নম্বর দেখো বলেছে মিনামাটা রোগটি হয় পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক দূষণে। জাপানে কিন্তু এই রোগটা প্রথম ধরা পড়েছিল। শরীরের বিভিন্ন অংশে পারদ জমার জন্য ব্যথা এবং বিভিন্ন রকম রোগ কিন্তু ছড়িয়ে পড়েছিল। মেনলি মিনামাটা রোগটি পারদ দূষণের জন্য হয়ে থাকে। তার মানে সঠিক উত্তরটি হবে পারদ দূষণ। নেক্সট, বায়ু শীতল হলে চাপ বাড়ে, কমে, একই থাকে, উঠানামা করে। বায়ু শীতল হলে সাধারণত চাপ বেড়ে যায় বা বাড়ে। নেক্সট, সৌরজগতের নীল গ্রহ বলা হয় পৃথিবী, বুধ, মঙ্গল, নেপচুনকে। সৌরজগতে সাধারণত নীল গ্রহ বলা হয় পৃথিবীকে, কারণ পৃথিবীতে প্রচুর পরিমাণে কী রয়েছে জলরাশি, অর্থাৎ সমুদ্র, সাগর, মহাসাগর, এখানকার যে বিশাল জলরাশি, এই জলরাশির জন্য স্পেস থেকে যখন আমরা পৃথিবীকে দেখব তখন পৃথিবীকে নীল কালারের দেখাবে, এই কারণে পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। নেক্সট দেখো বলেছে দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগকে বলা হয় দোআব নদী, অববাহিকা, ধারণ অববাহিকা। সঠিক উত্তরটি হবে দেখো দোআব বলা হয়। নেক্সট, অনুসুর এবং অনুসুর অবস্থান উত্তর গোলার্ধে গ্রীষ্ম, শীত, বসন্ত, শরৎ ঋতুতে হয়। সাধারণত অনুসুর অবস্থান উত্তর গোলার্ধে শীত ঋতুতে হয়। এরপরের প্রশ্ন দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো। এ নাম্বার, ভূপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটে ড্যাশ সালে। ভূপাল গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল 1984 খ্রিস্টাব্দে বা সালে। এর ফলে কিন্তু প্রচুর লোক মারা গিয়েছিল। এই সময় কী হয়েছিল, সাধারণত মিথাইল আইসোসায়ানেট লিক করেছিল এবং এই মিথাইল আইসোসায়ানেট যে সমস্ত এলাকায় ছড়িয়ে পড়েছিল সেই জায়গাটা কী হয়েছিল বিষাক্ত গ্যাস, অর্থাৎ বায়ুর সাথে যখন মিথাইল আইসোসায়ানেট মিশে গেছিলো, যেটাকে আমরা MIC বলি, সেই দূষিত বায়ু গ্রহণ করার ফলে কিন্তু অনেক লোক কিন্তু মারা গেছিল। নেক্সট প্রশ্ন দেখো, বি নাম্বার, পৃথিবীর মোট 100 ভাগ জলের ড্যাশ ভাগই সমুদ্রের নোনা জল। সাধারণত 97 ভাগ জলে কিন্তু নোনা বলতে লবণযুক্ত জল। নেক্সট, সি নাম্বার, রুর অঞ্চলের দক্ষিণে ছানোজেম আর উত্তরে ড্যাশ মাটি দেখা যায়। উত্তরে দেখা যায় পটসল মৃত্তিকা বা পটসল মাটি। নেক্সট, ডি নাম্বার, ইউরোপের বৃহত্তম হ্রদের নাম হলো ড্যাশ। উত্তর হবে ল্যাডোগা। নেক্সট, ই নাম্বার, ড্যাশ হলো একটি অনিত্যবাহী নদীর উদাহরণ। এটা কী হবে দেখো, এটা হবে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। সাধারণত যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে না তাদেরকে বলা হয় অনিত্যবাহী নদী, আর যে সমস্ত নদীতে সাধারণত সারা বছর জল থাকে, অর্থাৎ তুষার গলা জল থাকে, বরফ গলা জল থাকে, সেগুলোকে বলা হয় সাধারণত নিত্যবাহ নদী। যেরকম ধরো উদাহরণ হতে পারে নিত্যবাহ নদীর হতে পারে কীরকম, তিস্তা হতে পারে, তারপরে যেরকম ধরো গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, এগুলো। নেক্সট দেখো, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। এ নাম্বার, পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম পামির মালভূমি এবং পৃথিবীর ছাদ তিব্বত মালভূমি। সত্য না মিথ্যা? 100% এটা মিথ্যা, কারণ পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো তিব্বত মালভূমি, অর্থাৎ সব থেকে বড় যেটা সেটা হচ্ছে তিব্বত মালভূমি, এবং পৃথিবীর ছাদ বলা হয় কাকে, পামির মালভূমিকে। নেক্সট, বি নাম্বার, মাউন্ট এভারেস্ট ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। এটা কিন্তু মিথ্যা, কারণ মাউন্ট এভারেস্ট কিন্তু এশিয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শৃঙ্গ এবং তার পাশাপাশি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়। আর যদি বলো ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম হবে কি এলব্রুস। মনে থাকবে? চলো নেক্সট প্রশ্ন, আইসল্যান্ডে লাভা সমভূমি দেখা যায়। একদম এটা কি হবে, সত্য হবে। নেক্সট, জার্মানির ব্ল্যাক ফরেস্ট হলো এক রকমের স্তূপ পর্বত। এটা একেবারে সত্য। নেক্সট, অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত। এটাও কিন্তু সত্য হবে। এরপরে দেখো 4 প্রশ্ন, এক কথায় উত্তর দেওয়া প্রত্যেকটির জন্য নাম্বার রয়েছে 1 করে। এ নাম্বার, লন্ডন অববাহিকার প্রধান নদীর নাম কি? উত্তর হবে দেখো টেমস নদী। কি নাম? টেমস নদী। নেক্সট, ব্ল্যাক ফুট ডিজিজ কোন পদার্থের জন্য হয়ে থাকে? অবশ্যই আমরা বলবো আর্সেনিকের জন্য হয়। সাধারণত জলদূষণের জন্য কিন্তু এই রোগগুলো ছড়ায়। এরপরে চলো পরের প্রশ্ন আছে দেখো, ক্যাডমিয়াম দূষণে কোন রোগটি হয়? আমরা বলবো ইতাই রোগ হয়। কি নাম? ইতাই ক্যাডমিয়াম দূষণে ঘটে থাকে। নেক্সট, AM এর পুরো নাম কি? আমরা বলবো AM এর পুরো নাম হলো অ্যান্টি মেরিডিয়ান। নেক্সট, পৃথিবীর মাঝ বরাবর কোন অক্ষরেখা গেছে? নাম হবে পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা প্রসারিত হয়েছে। নেক্সট, বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম হলো ব্যারোমিটার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঝড়ের নাম কি? পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঝড়ের নাম কি বলতো? টর্নেডো, অর্থাৎ সব থেকে ভয়ানক। নেক্সট দেখো, পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থিত? অবশ্যই বলবো 66.5 ডিগ্রি কোণে কিন্তু হেলে থাকছে। বুঝতে পারছো? চলো নেক্সট প্রশ্ন, একটি ব্যবিচ্ছন্ন মালভূমির উদাহরণ দাও।
একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ হলো, দেখো ভারতের ছোট নাগপুর হলো একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ। ভারতের ছোটনাগপুর মালভূমিকে কিন্তু ভারতের খনিজ ভাণ্ডারও বলা হয়। নেক্সট, এমন একটি নদীর নাম লেখো যার মোহনায় কোনো বদ্বীপ নেই। অবশ্যই আমরা বলবো অ্যামাজন নদী। নেক্সট দেখো, নদীর উচ্চ প্রবাহে প্রধান কাজ কি? নদীর উচ্চ প্রবাহে কী হয় বলতো? নদী প্রচণ্ড খরস্রোতা হয়, কারণ পাহাড় বা পর্বত থেকে নদী তখন নেমে আসে, যে কারণে কী হয়, খরস্রোতা হওয়ার জন্য সেখানে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কার্য করা। সাধারণত সেখানে কী হয়, পাথর বা যে পাহাড় যেগুলো আছে সেই পাহাড়গুলোকে কিন্তু ক্ষয়প্রাপ্ত করে, বুঝতে পারছো? এবং তার পাশাপাশি অবশ্যই একটু বহনও কিন্তু করে, অবশ্যই বহন করে। নেক্সট দেখো, এর পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির নাম কি? অবশ্যই বলবো পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ সমভূমির নাম কি হবে? গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। আচ্ছা, এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। নেক্সট দেখো বলেছে, নিচের প্রশ্নের উত্তর দাও। ইউটিফিকেশন কি? এটা কিন্তু মাধ্যমিকেও আসে। ইউটিফিকেশন কি? চলো আমরা উত্তর লিখবো। সাবান, ডিটারজেন্টের ফসফেট অর্থাৎ ক্ষার, বদ্ধ পুকুর জলাশয়ের জলে মিশলে পারে প্রচুর পরিমাণে কি শৈবাল, ঠিক আছে, শ্যাওলা যেগুলোকে বলে, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ এবং জলজ প্রাণীরা মারা যায়। একে ইউট্রিফিকেশন বলে। এবং এর ফলে কিন্তু বিওডি, সিওডি যে আমরা বলি না, বিওডি বলতে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি বলতে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটারও কিন্তু একটা প্রবলেম দেখা দেয়। আর এর পাশাপাশি কিন্তু অ্যালগাম ব্লুমও হয়, বুঝতে পারছো? চলো নেক্সট প্রশ্ন, টিকা লেখো। লোয়ের সমভূমি, আমরা উত্তরে লিখবো। দেখো, মরুভূমির বালি কি হয়, বহু দূরে বাতাসের সাথে কি হয়, উড়ে চলে যায়। চলো আমরা পড়ি, মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়ের সমভূমি। এভাবে গভীর মরুভূমি থেকে বায়ু প্রবাহিত লোয়ের সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে। অর্থাৎ গভীর মরুভূমিতে কী হয়েছে, বালুগুলো যেগুলো রয়েছে সেই বালুগুলো উড়ে গিয়ে সেই সুদূরে কোথায় বলো তো, হোয়াংহো যে সমভূমি রয়েছে সেখানে কিন্তু জমেছে এবং একটা সময় সমভূমি তৈরি করেছে। নেক্সট, আন্তর্জাতিক নদী কাকে বলে? একটি আন্তর্জাতিক নদীর নাম লেখো। সাধারণত যে সমস্ত নদীগুলো অনেকগুলো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, 2, 3, 4 বা তারও বেশি নদী যখন দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে সেই নদীগুলোকে আমরা বলবো আন্তর্জাতিক নদী। আমরা চলো সংজ্ঞা লিখবো। যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। উদাহরণ, সিন্ধু, ব্রহ্মপুত্র, ইউরোপের রাইন নদী। নেক্সট, জল বিভাজিকা কাকে বলে? আমরা বলবো উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে দিচ্ছে। অর্থাৎ একটা যদি পাহাড় চিন্তা করি, দেখো এইরকম বিষয়টা আসবে, যদি এরকম একটা পাহাড় চিন্তা করি, এক্ষেত্রে কী হচ্ছে, এই যে বৃষ্টির জলগুলো পড়ছে এই জলগুলোকে কী করছে বলো তো, দুদিকে, এদিকে একটা সেপারেশন করে দিচ্ছে, এদিকে সেপারেশন করে দিচ্ছে। অর্থাৎ জলটাকে দুদিকে কী করছে, পার্টে ভাগ করে দিচ্ছে, বুঝতে পারছো তো? এই যে পার্টে ভাগ করে দিচ্ছে এটা কিন্তু জলবিভাজের কাজ করছে। অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে দেয় বা বিভাজন করে দেয়, একে জলবিভাজিকা বলে। একদম সিম্পল কনসেপ্ট। চলো দেখো আরেকটা প্রশ্ন করি, বিষুব কথার অর্থ কি? কোন তারিখটিকে উত্তর গোলার্ধে মহাবিষুব বলা হয়? উত্তরে বলবো, দেখো, বিষুব কথার অর্থ সমান দিন রাত্রি, অর্থাৎ যখন দিনও সমান হবে রাতও সমান হবে, অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, এমন যদি কোনো ঘটনা ঘটে সেটাকে আমরা বলবো বিষুব। 21শে মার্চকে উত্তর গোলার্ধে মহাবিষুব বলা হয়। নেক্সট দেখো বলেছে 6 নম্বরে, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটা প্রশ্নের জন্য দেখো নাম্বার রয়েছে 3 করে। এ নাম্বার, নিত্যবাহ নদী কাকে বলে? একটি নিত্যবাহ নদীর নাম লেখো। আমরা তো একটু আগেই পড়লাম, সাধারণত যেসব নদী উচ্চ পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় তার জলের উৎস প্রায়শই বরফগোলা জল হয়, অর্থাৎ ম্যাক্সিমামটা কিন্তু বরফগোলা জল হয়। এই নদীগুলোতে সারা বছর কি থাকে, জল থাকে বলে এদেরকে নিত্যবাহ নদী বলে। অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকছে সেগুলোকে বলবো নিত্যবাহ নদী। আচ্ছা, উদাহরণ হিসেবে কী বলবো, ভারতের গঙ্গা নদী, তুমি ব্রহ্মপুত্র নদী বলতে পারো, সিন্ধু নদী বলতে পারো, যমুনা নদী বলতে পারো, তিস্তা নদী বলতে পারো, আরও অনেক অনেক আছে। নেক্সট দেখো, টিকা লেখো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ। উত্তরে দেখো লিখবো আমরা, নদীর বাঁকের একদিকে অর্থাৎ খাড়া পাড়ে, অর্থাৎ নদী হয় না একটা দিকে খাড়া হয় একদিকে নিচু হয়, খাড়া পাড়ের দিকে জলস্রোত বেশি থাকে, তার উল্টো দিকে অর্থাৎ ঢালু যে পাড়টা রয়েছে সেখানে কী হয়, সঞ্চয় বেশি হয়। ফলে নদীর এক পাড় যেমন ভাঙে তেমনি অন্য পাড় গড়ে। নদীর বাঁকের পরিমাণ বাড়লে বা নদীতে জল বাড়লে কখনো কখনো নদী বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা হওয়া অংশটা ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। নেক্সট, উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত কয় প্রকার ও কী কী? উৎপত্তি অনুযায়ী পর্বত 3 ধরনের হয়। একটা হচ্ছে ভঙ্গিল পর্বত যেরকম হিমালয়, একটা স্তূপ পর্বত, আর একটা হচ্ছে কি আগ্নেয় পর্বত। নেক্সট, সমচাপ রেখা কাকে বলে? সমচাপ রেখার বৈশিষ্ট্য লেখো। সমচাপ রেখা কাকে বলে? দেখো বলছে, নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপ যুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। এরপরে দেখো বলেছে সমচাপ রেখার বৈশিষ্ট্য। সমচাপ রেখার সাধারণত বায়ুর চাপের পরিমাণগুলো গড় সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের হিসেবে দেখানো হয়। অর্থাৎ যেখানে সমচাপ রেখা রয়েছে সেখানে কি হয়,
একটা একটা গড় চাপ কিন্তু দেখানো হচ্ছে। নেক্সট দেখো 2 নাম্বার, সমচাপ রেখাগুলো পরস্পরকে স্পর্শ বা ছেদ করতে পারে না। নেক্সট টিকা লেখো, ট্র্যাক ফার্মিং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা অ্যান্সার লিখবো, দেখো বসতি ও শিল্পের প্রয়োজনে লন্ডন অববাহিকার বেশিরভাগ জমি ব্যবহৃত হয়, তবে স্থানীয় চাহিদা মেটানোর জন্য এখানে কিছু কিছু অঞ্চলে উন্নত যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষির মাধ্যমে কৃষিকাজ করা হয়ে থাকে। এখানকার কৃষির প্রধান বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে সবজি চাষ। বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোট ছোট খামারে ফল ও শাকসবজি উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো হয়, একেই ট্রাক ফার্মিং বলে। চলো নেক্সট প্রশ্ন পড়বো। দেখো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি দিনে দেখো নাম্বার রয়েছে 5 করে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পোল্টার ভূমি কাকে বলে, স্টেপ কি? উত্তর বলবো, দেখো নেদারল্যান্ড দেশটা খুব ছোট, মানে নেদারল্যান্ড যে দেশটা রয়েছে সেটা অনেকটাই ছোট, তাই কৃষি এবং অন্যান্য কাজের জন্য জমির পরিমাণও কিন্তু খুব কম বা অভাব রয়েছে। এই সমস্যা দূর করার তাগিদে দেশের উত্তর পশ্চিমে জুইডারজি উপসাগরের বিশাল অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা এইসব নিচু সমতল ভূমিকে পোল্টার ভূমি বলে। স্টেপ কাকে বলে, দেখো ইউরোপের মধ্য এবং পূর্বাংশে রাশিয়া ও ইউক্রেনে এই জলবায়ু দেখা যায়। এখানে বৃষ্টিপাত কম হয় বলে তৃণভূমি তৈরি হয়েছে। নাতিশীতোষ্ণ অঞ্চলের এই তৃণভূমি স্টেপ নামে পরিচিত। তবে নদীর ধারে যেখানে জল বেশি পাওয়া যায় সেখানে উইলো, এলম, ম্যাপল প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। গ্রীষ্মকালীন উষ্ণতা সাধারণত 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস হয় এবং শীতকালে তাপমাত্রা হিমাঙ্কের নিচে অর্থাৎ ঠান্ডা পড়ে এতটা যে সেখানে বরফ জমতে শুরু করে। বৃষ্টিপাত 25 থেকে 50 সেমি হয়। তারপর দেখা বলেছে বর্তমানে স্টেপ অঞ্চলের বেশিরভাগ স্থান পরিষ্কার করে কৃষিকাজ করা হচ্ছে। নেক্সট বি নাম্বার, নদীর গতিপথকে কয় ভাগে ভাগ করা হয় ও কি কি জলবিভাজিকা কাকে বলে? নদীর গতিপথকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, একটা বলবো, দেখো বলবো উচ্চ গতি বা পার্বত্য গতি, মধ্য গতি বা সমভূমির গতি এবং নিম্ন গতি। এবার আমরা পড়বো, দেখো উচ্চ পাহাড়ের অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়, অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে দেয়, তাই তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলাধারের মধ্যে দিয়ে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। নেক্সট দেখো বলছে চিত্র সহ অনুসর অবস্থান এবং অপসর অবস্থান সম্পর্কে যা জানো লিখো। ওয়ান অফ দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো আমরা পড়ি। জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে যেতে থাকে। দেখো ছবিতে খেয়াল করলেও কিন্তু তাই লক্ষ্য করবে। দেখো এই যে দেখো দূরের দিকে কিন্তু চলে যাওয়া শুরু করছে। ওকে, এইবার দেখো বলেছে 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে ম্যাক্সিমাম, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা সেটা ম্যাক্সিমাম হয়। সেই দূরত্বটা কত? দেখো বলেছে 15 কোটি 20 লক্ষ কিমি। একে বলা হয় অপসূর অবস্থান। আবার জুলাই থেকে বাকি 6 মাস দূরত্ব কিন্তু ক্রমশ কমতে থাকে, অর্থাৎ এই রিজনটার কথা হচ্ছে সেখানে কিন্তু কমতে থাকে। চলো বাকিটা আমরা পড়ি। অবশ্যই ছবিটা খেয়াল করবে, ছবিটা আঁকবে। দেখো বলেছে এখানে, দেখো 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম। এই দূরত্বটা কত? 14 কোটি 70 লক্ষ কিমি। একে পৃথিবীর অনুসর অবস্থান বলা হয়। আবার জানুয়ারি থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ বাড়তে থাকে। এবার চলে আসছে, দেখো নেক্সট প্রশ্ন 2 নম্বর, জলদূষণের 3টি কারণ লেখো, এর প্রতিকারের 2টি উপায় লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখো রেড কালারে লেখা হলো জলদূষণের 3টি প্রধান কারণ। কি কারণে জলদূষণ করছে সেটা আমরা জানবো। শিল্প, কলকারখানা বিভিন্ন রাসায়নিক পদার্থ ও জলের সাথে মিশে জলদূষণ ঘটে, অর্থাৎ শিল্প এবং কলকারখানায় যে সমস্ত রাসায়নিক পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো কি হয়, ধীরে ধীরে কি হচ্ছে, জলের সাথে মিশছে এবং জলদূষণ ঘটাচ্ছে। নেক্সট দেখো বলেছে কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ, কীটনাশক ইত্যাদি বিভিন্ন জলাশয়ে মিশে জলদূষণ ঘটে। আমরা সাধারণত কৃষিকাজে কি করি, বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ ইউজ করি, কীটনাশক ইউজ করি, এগুলোও কিন্তু কি হচ্ছে বিভিন্নভাবে, সেটা বৃষ্টি হতে পারে বা অন্যান্য কারণে কি হচ্ছে, কোনোটা জলাশয়ে গিয়ে মিশছে এবং জলদূষণ ঘটাচ্ছে। নেক্সট 3 নম্বর, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা বিভিন্ন গৃহস্থলী দ্রব্য যেমন খাবারের টুকরো, দূষিত বস্তু, শৌচাগারের মলমূত্র, সাবান, ডিটারজেন্ট, ফিনাইল ইত্যাদি নিকাশি, অর্থাৎ যে নালাগুলো থাকে, যে নলগুলো থাকে, যে নালাগুলো থাকে, বুঝতে পারছো, যে ড্রেনগুলো থাকে, সেই ড্রেনের সাথে মিশে কি হচ্ছে, দেখো ভূগর্ভের জলে বা নদীতে বা জলাশয়ে মিশে জলদূষণ ঘটায়। এর প্রতিকারের উপায় কি, আমরা কিভাবে এর থেকে বাঁচতে পারি? দেখো বলেছে শিল্প কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ জলের সাথে যেন মিশতে না পারে, অর্থাৎ শিল্প কারখানা থেকে যে বিভিন্ন রকম বিষাক্ত পদার্থ উৎপন্ন হচ্ছে সেই বিষাক্ত পদার্থ যেন কোনোভাবেই জলের সাথে মিশতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। নেক্সট, কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ, কীটনাশক ইত্যাদি যেন বিভিন্ন জলাশয়ে ফেলা না হয় বা জলের মধ্যে যেন না মিশে সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার চলো নেক্সট প্রশ্ন যাচ্ছে, দেখো পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত চিহ্ন ও সংকেত সহ চিহ্নিত করো। দেখো 5 নাম্বার রয়েছে, 5টা রয়েছে। দেখো ল্যাডোগা হ্রদ,
এই ব্যাপারে কিন্তু আমার একটা ডিটেলস দেওয়া আছে ভিডিও, মানচিত্র বা ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার ভিডিওতে করে দেওয়া আছে, অবশ্যই সেটা খেয়াল করবে। দেখো ল্যাডোগা হ্রদ এবং তার পাশাপাশি আরেকটা দেখবে নির্দেশিকা সহ, অর্থাৎ কীভাবে করলে তুমি ফুল মার্কস পাবে সে সংক্রান্ত ডিটেল ইনস্ট্রাকশন কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে, অবশ্যই খেয়াল করবে। ল্যাডোগা হ্রদ, টেমস নদী, এলব্রুস, স্টেপ তৃণভূমি, পোল্ডার ভূমি, রুর অঞ্চল, এই হলো আমাদের একটি মডেল কোশ্চেন্সের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা। দাদার ক্লাসে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার আগে একটাই মাত্র কথা হবে, সেটা কি রিভিশন রিভিশন রিভিশন। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।